সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। হামলা চালাতে পারে চীন পাকিস্তান, দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের। পাগলের মতো ভ্যাকসিন কিনছে ধনী দেশগুলো। গোপনে তল্পিতল্পা গুটাচ্ছেন মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পকে লুজার নাম দিয়ে প্রকাশিত হলো পারসন অব দ্য ইয়ার বনাম লুজার অব দ্য ইয়ার। বিজেপি সভাপতি জেপি নাড্ডা করোনায় আক্রান্ত। চীনকে 7 মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত, বললেন এস জয়শঙ্কর। এবং সবশেষে জানাবো 15 দিন যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত ভারতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হামলা চালাতে পারে চীন পাকিস্তান, দ্বিমুখী যুদ্ধের প্রস্তুতি ভারতের। তাহলে কি শেষ পর্যন্ত যুদ্ধ হতে চলেছে? ভারতের সেনাবাহিনীর গোপন রিপোর্টে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব লাদাখে উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কখন পানি মাথার উপর চলে যাবে আন্দাজ করা কঠিন। দুই দেশ সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। গণমাধ্যমটি আরও জানায়, অবস্থার অবনতি হয় যখন চীন জানিয়ে দেয় ভারতের সঙ্গে পূর্ব নির্ধারিত ডাক টিকিট প্রকাশ স্থগিত রাখছে তারা। এর ফলে দুই দেশের মধ্যে আবার দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিম সীমান্তে পাকিস্তান প্রতিদিনই হামলার ষড়যন্ত্র করছে। নিজেদের এয়ারবেস এবং হেলিপ্যাড তারা চীনকে খুলে দিয়েছে। স্কর্দু সহ বেশ কিছু বেস নতুন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে পূর্ব সীমান্তে ভুটানের থেকে কিছু দূরে চীন নিজেদের বেসে 4র্থ জেনারেশনের যুদ্ধবিমান নিয়ে প্রস্তুত রয়েছে। পাল্টা জবাব দিতে আগে থেকেই 3 বাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এবার আরও একটা পদক্ষেপ গ্রহণ করা হলো, যা নতুন অক্সিজেন দেবে ভারতের 3 বাহিনীকেই। শোনা যাচ্ছে, আগে দ্বিমুখী যুদ্ধের জন্য যেখানে 10 দিনের অস্ত্র ভাণ্ডার মজুদ রাখার কথা বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে তা বাড়িয়ে 10 থেকে 15 দিন করা হয়েছে। নতুন বর্ধিত স্তরটি নিঃসন্দেহে বাহিনীর মনোবল বাড়াবে। ভারতের শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে, সশস্ত্র বাহিনীকে এখন 15 আইতে উন্নতি করা হয়েছে। এর ফলে চীন এবং পাকিস্তান দুই দেশের বিরুদ্ধে 15 দিন তীব্র যুদ্ধ করার মতো জায়গায় থাকবে ভারত। 3 বাহিনীর প্রধান সিডিএস বিপিন রাওয়াত নিজে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ভারত মহাসাগরে নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে। মার্কিন প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার রুমিও নৌবাহিনীর হাতে কদিনের ভেতরেই চলে আসার কথা। এছাড়া 6টি নতুন সাবমেরিন কিনছে ভারত। রাফাল আগে থেকেই রয়েছে হরিয়ানা রামবালা এয়ারবেসে। এই জায়গা থেকে 2 শত্রু দেশেই অল্প সময়ের মধ্যে হামলা চালানো সম্ভব। ফরাসি বিমানের দ্বিতীয় ভাগ কদিনের মধ্যেই এসে পড়বে পশ্চিমবঙ্গের হাসিমারায়। এছাড়া রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত হচ্ছে ভারতীয় বাহিনীতে। পাগলের মতো ভ্যাকসিন কিনছে ধনী দেশগুলো। ধনী দেশগুলো বিগত কয়েক মাস ধরেই পাগলের মতো করে ভ্যাকসিন কিনছে। ডিউক গ্লোবাল হেলথ ইনোভেশন সেন্টারের তথ্য অনুযায়ী সম্ভাবনায় ভ্যাকসিন কিনতে বেশ কিছু দেশ শত শত কোটি ডলারের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। আরও বেশ কিছু দেশ এবং আঞ্চলিক জোট তাদের মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি ডোজ ভ্যাকসিনের আগাম অর্ডার দিয়ে রেখেছে। আন্তর্জাতিক ভ্যাকসিন তদারকি সংস্থা পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স গত সপ্তাহে জানিয়েছে, ধনী দেশগুলো তাদের সব মানুষকে ভ্যাকসিন দিতে প্রয়োজনের চেয়ে 3 গুণ বেশি ডোজ ভ্যাকসিন কিনে নিয়েছে। কানাডার সরকার একাই তাদের মোট জনগোষ্ঠীর প্রয়োজনের চেয়ে 5 থেকে 6 গুণ বেশি ভ্যাকসিন কিনে নিয়েছে। এমনকি তাদের আগাম আদেশ দেওয়া সব ভ্যাকসিন প্রয়োগের অনুমতি নাও পেতে পারে। পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী ধনী দেশগুলো বেশি পরিমাণ ভ্যাকসিন কিনে নেওয়ায় প্রায় 70টি দেশ 2021 সাল পর্যন্ত সর্বোচ্চ প্রতি 10 জনের 1 জনকে ভ্যাকসিন দিতে পারবে। দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রেগরি হাসি বলেন, বিশ্বজুড়ে সমতার প্রতিশ্রুতি থাকার পরও ভ্যাকসিন জাতীয়তাবাদকে সর্বাত্মক হয়ে উঠতে দেখা হতাশাজনক। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জন নাকেনগাসং বলেন, দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন না পাওয়ার অক্ষমতা বিপর্যয়কর হয়ে উঠতে পারে। তিনি বলেন, আমরা যে বৈশ্বিক সংহতি এবং সহযোগিতার কথা বলে আসছি তার লিটমাস টেস্ট অ্যাসিড শনাক্তের বিশেষ পরীক্ষার সময় এখন। নাকেনগাসং বলেন, নির্দিষ্ট কিছু দেশ অতিরিক্ত ডোজ ভ্যাকসিন কিনে নেবে আর বিশ্বের অন্য এলাকার মানুষ মোটেই ভ্যাকসিন পাবে না। এটা কোনো নৈতিক আচরণ হতে পারে না।
HIV/AIDS এর জীবন রক্ষাকারী ওষুধ পাওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেছে আফ্রিকার জনস্বাস্থ্য কর্মকর্তা ও বিজ্ঞানীরা। পশ্চিমা দুনিয়ায় ওষুধটি বাজারে পাওয়া গেলেও তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। অতি সম্প্রতি একই ধরনের সংহতির কথা বলার পরও H1N1 ফ্লু ভ্যাকসিনও মহাদেশটিতে পৌঁছায় মহামারীর চূড়ান্ত অবস্থায় যাওয়ার বেশ কয়েক মাস পর। অধ্যাপক গ্রেগরি হাসি মনে করেন, কোভিড-19 ভ্যাকসিন বিতর্ক ওইসব তিক্ত অভিজ্ঞতার কথাই মনে করিয়ে দেবে। তিনি বলেন, এটা নতুন কোনো অবস্থা নয়, অতীতেও বহুবার একই ঘটনা ঘটেছে। আফ্রিকার কর্মকর্তাদের আশা, সংহতির বার্তা যদি নৈতিক যুক্তির উপরে উঠতে না পারে তাহলে জনস্বাস্থ্য সংক্রান্ত যুক্তি হয়তো সেটা পারবে। কোভিড-19 মহামারীর অবসান ঘটাতে হলে সব জায়গা থেকে এটি নির্মূল করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের ভ্যাকসিন উন্নয়ন সমন্বয়ক ডক্টর রিচার্ড মিশিনগু বলেন, যতক্ষণ না সবাই সুরক্ষিত হচ্ছে ততক্ষণ কেউ সুরক্ষিত থাকতে পারবে না। আমরা একটি সমন্বিত দুনিয়ায় বসবাস করছি। যদি ওইসব দেশ নিজেদের সুরক্ষিত করে ফেলেও তাহলে তাদের বিচ্ছিন্ন হয়ে বাস করতে হবে। আমাদের এমন একটা দুনিয়ার দরকার যেখানে আমরা সবাই মিথস্ক্রিয়া করতে পারি, কেবল সামাজিকভাবে নয় বরং অর্থনৈতিকভাবেও। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। গোপনে তল্পা গুটাচ্ছেন মেলানিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিশ্চিত হার হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তারপরও ক্ষমতায় থাকার নানান রাস্তা খোঁজার চেষ্টা করছেন তিনি। তবে ট্রাম্প এখনও হার স্বীকার না করলেও এরই মধ্যে হোয়াইট হাউস ছাড়তে তল্পা গুটাচ্ছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে এমন খবর দিয়েছে CNN। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ করেছেন। এই অভিযোগ তুলেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ট্রাম্প হুঁশিয়ারিও দিয়েছিলেন যে হোয়াইট হাউস ছাড়ছেন না তিনি, কিন্তু মেলানিয়া হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র বলেছে, মেলানিয়া এখন বাড়ি ফিরতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম মারফত জানা যাচ্ছে, হোয়াইট হাউস পরবর্তী জীবনে ফার্স্ট লেডির জন্য সরকারি বরাদ্দ কিছু থাকে কিনা এসব জানারও চেষ্টা করেছেন মেলানিয়া। এখন মেলানিয়া নতুন বসবাসের ঘরবাড়ি নিয়ে ভাবছেন বলেও খবরে বলা হয়। গৃহসজ্জার জন্য এক ইন্টেরিয়র ডিজাইনারও নিয়োগ করেছেন মেলানিয়া। নতুন করে ঘরে শিল্পকর্ম স্থাপন, জানালা দরজা সহ বিভিন্ন জায়গার পর্দা বসানো ইত্যাদি নানা খুঁটিনাটি কাজ হচ্ছে। শৌচাগারেও কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে খবরে বলা হয়। এদিকে হোয়াইট হাউস থেকে ব্যক্তিগত জিনিসপত্র গুছানোর কাজও শুরু করে দিয়েছেন ট্রাম্প পত্নী। সব মিলিয়ে হোয়াইট হাউস পরবর্তী জীবনের দিকেই মেলানিয়া এখন বেশি মনোযোগী। তিনি একটি বই লেখার কথাও ভাবছেন। পারসন অব দ্য ইয়ার বনাম লুজার অব দ্য ইয়ার। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের দৃষ্টিতে 2020 সালের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করা হয়। খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ে সারা দুনিয়ায়, কিন্তু এই খবরের আড়ালে হারিয়ে গেছে আরেকটি খবর। তা হলো জার্মানি থেকে প্রকাশিত ইউরোপের সর্বাধিক প্রচারিত নিউজ ম্যাগাজিন ডের স্পেগেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অব দ্য সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লুজার অব দ্য ইয়ার বা বছরের সবচেয়ে খারাপ পরাজিত বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার প্রকাশিত একটি দীর্ঘ নিবন্ধে ম্যাগাজিনটি এই ঘোষণা দেয়। বাইডেন এবং কমলাকে পারসন অব দ্য ইয়ার ঘোষণার কারণ ব্যাখ্যা করে টাইম ম্যাগাজিনের সম্পাদকের দপ্তর থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে পরিবর্তনের সূচনা করতে সহানুভূতির বার্তা যে বিভক্তি থেকে বড় সেটা প্রমাণ করতে এবং শোকাহত বিশ্বে নিরাময়ের বাণী ছড়িয়ে দিতে তাদের এ খেতাব দেয়া হচ্ছে। অন্যদিকে নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্প নিজের পরাজয় প্রত্যাখ্যান করার সমালোচনা করে নিবন্ধের একেবারে শুরুতেই ডের স্পেগেল লিখেছে, ট্রাম্প কখনোই করোনা ভাইরাস মহামারীকে পাত্তা দেননি। তারপর তিনি নিজেই করোনায় অসুস্থ হয়ে পড়েন এবং সুপার স্প্রেডার হয়ে অসংখ্য মানুষকে সংক্রমিত করেছেন। বর্ষসেরা হওয়া জো বাইডেন এবং কমলা হ্যারিসের ছবি দিয়ে তাদের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ করেছে টাইম, যার সাবটাইটেলে দেয়া হয়েছে চেঞ্জিং আমেরিকাস হিস্ট্রি বা যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলাচ্ছে। আর ডের স্পেগেল লিখেছে, ট্রাম্পের অধীনে কিছুই স্বাভাবিক নয়। তিনি ব্যাপক নির্বাচনী জালিয়াতির কথা বলেছেন, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ নেই। ট্রাম্প যেভাবে প্রেসিডেন্ট হয়েছিলেন তেমনিভাবে পরাজিতও হয়েছেন, সৌন্দর্য এবং মর্যাদাবোধ ছাড়াই। গৃহযুদ্ধের সময় থেকেও এখন দেশটি বিভক্ত। এটি ট্রাম্পের রাজনীতির কুফল হিসেবে হয়নি, এটা তাদেরই লক্ষ্য ছিল।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা করোনায় আক্রান্ত। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা করোনায় আক্রান্ত হয়েছেন। টুইটারে রোববার নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানান নাড্ডা। এদিন টুইটে নাড্ডা বলেন, করোনার প্রাথমিক লক্ষণগুলো পাওয়ার পর আমি পরীক্ষাটি করেছিলাম এবং রিপোর্টটি পজিটিভ এসেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, আমার স্বাস্থ্য ঠিক আছে। চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনের সব নির্দেশিকা অনুসরণ করছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে কেউ যদি সংস্পর্শে এসে থাকেন, দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং করোনা পরীক্ষা করুন। এর আগে অমিত শাহ করোনায় সংক্রমিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ফেরেন অমিত শাহ। তবে বিহারের নির্বাচনে তেমন সক্রিয়ভাবে অংশ নেননি তিনি। আর এবার করোনায় আক্রান্ত হলেন জেপি নাড্ডা। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। চীনকে 7 মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত। চীন বারবার ভারতের ধৈর্যের পরীক্ষা নেয়। 7 মাস ধরে সীমান্তে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে ভারত। শনিবার একটি ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এভাবেই চীনের সমালোচনা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানান, আমরা সার্বভৌম স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। কোনো বহিরাগত শক্তিকে দেশের মাটিতে প্রবেশ করতে দেবে না ভারতীয় সেনা। যে চ্যালেঞ্জ চীন ভারতকে দিয়েছে তা ভারত গ্রহণ করেছে, তাই চীন যেন ভারতকে দুর্বল না ভাবে। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখে চীন অশান্তি তৈরির যতবার চেষ্টা করেছে, ভারতীয় সেনারা প্রতিবার তার কড়া উত্তর দিয়েছে। গালওয়ান ভ্যালির সংঘর্ষের ঘটনা সবথেকে বেশি প্রভাব ফেলেছে। চীনের প্রতি ভারতের স্বাভাবিক মনোভাব ও মানসিকতা বদলে গিয়েছে এই ঘটনার পর থেকেই। জয়শঙ্কর বলেন, এই মুহূর্তে ভারত ও চীনের সম্পর্ক একটি বড়সড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে। গত 30-40 বছরের মধ্যে এই প্রথম দুদেশের সম্পর্ক এত আলোচিত। 1975 সালে সীমান্তে সংঘর্ষের পর এই প্রথম এত সমস্যা ও জটিলতা তৈরি হয়েছে। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 15 দিন যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত ভারতের। চীনের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে 15 দিনের হাতিয়ার ও গোলাবারুদ সংরক্ষণ করতে বলা হয়েছে। খবরে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীকে 15 দিনের যুদ্ধের প্রয়োজনীয় সমস্ত অস্ত্র এবং প্রয়োজনীয় জিনিস সংগ্রহের আদেশ দেয়া হয়েছে। মনে করা হচ্ছে এই কাজে মোট 50 কোটি টাকা ব্যয় হবে। চীন ও পাকিস্তান উভয়ের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকে মাথায় রেখে ভারত এই প্রস্তুতি নিচ্ছে। এক কর্মকর্তা জানিয়েছেন, আগে এই সরঞ্জাম 40 দিনের জন্য মজুদ রাখার কথা বলা হয়েছিল, তবে পরে তা কমিয়ে 10 দিন করা হয় এবং নতুন নির্দেশে সেটি বাড়িয়ে করা হলো 15 দিন। উল্লেখ্য, উরিতে হামলার পরে মনে করা হচ্ছিল 10 দিনের যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত রাখা খুব একটা স্বস্তিদায়ক নয়। তাই তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর 3 বাহিনীর অর্থনৈতিক প্যাকেজ 100 কোটি থেকে 500 কোটিতে রূপান্তরিত করেছিলেন, যাতে যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ক্রয় করা যায়। অন্যদিকে বিরোধী বাহিনীও চুপচাপ বসে নেই। চীনা সেনা নিজেদের শক্তিশালী করতে শুরু করেছে। নতুন তথ্য অনুসারে চীনা সেনা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি বাড়াতে বেশ কয়েকটি সামরিক শিবির স্থাপন করেছে। মে মাসের পর থেকে পূর্ব লাদাখের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত ও চীনের মধ্যে উত্তেজকপূর্ণ পরিস্থিতি রয়েছে। উভয় দেশের সেনা LACর কাছে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছিল। এই অচলাবস্থার সমাধানের জন্য উভয় পক্ষই বেশ কয়েক দফা বৈঠক করলেও এর কোনো নিরপেক্ষ ফলাফল পাওয়া যায়নি। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।